পারভেজের কাছ থেকে আমরা বেশ কিছু বিষয় শুনছিলাম যে রিফর্মের জায়গাটি আমরা সেভাবে দেখিনি। ট্যাক্সের বিষয়টি আসছে যে ট্যাক্স নেট বাড়ানোর কথা বলা হচ্ছে, কিন্তু করের হার যদিও বাড়ানো হচ্ছে না। তো এই বিষয়গুলো কিভাবে আসলে সরকার অ্যাড্রেস করতে পারবে আসলে? দেখেন, যে আমি তো প্রথমে বলেছি যে যেভাবে আমরা অ্যাগ্রেসিভলি ব্যয়ের পরিমাণ বাড়াচ্ছি, আমরা আয়টা করতে পারবো কিনা। কারণ অর্থনৈতিক কর্মকাণ্ড থাকতে হবে তো আয় করতে গেলে। আপনি ব্যাংকিং ট্রানজ্যাকশন থাকলে ব্যাংকে টাকা জমা হলে আবগারি শুল্ক পাবেন, স্বাভাবিক। আপনার বিনিয়োগ বাড়লে সেখান থেকে ট্রানজ্যাকশন হলে তো আপনি মানুষের এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা নিলে তো সেখানে ভ্যাটের বিষয় থাকে, আয়কর বিষয় থাকে। আপনার তো অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির, তাহলে আমি কিভাবে এই রাজস্ব আহরণ বাড়বে? এটাকে গতিশীল করা যাবে গতিশীল করার কিভাবে? জন্য দেখেন যে হ্যাঁ, এটাকে গতিশীল করা যাবে। বাংলাদেশে যে সময় কর জিডিপি অনুপাত 7%, এটা সবাই জানে। সেই সময়টা আমরা যে রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ, এটা কেন আইনে রূপান্তরিত বা এটা কেন হলো না, ইমপ্লিমেন্টেড হলো না? এক পরে হয়তো বা সরকার নড়ে চলে বসছে, এটাকে কমিটি করে দিচ্ছে, এটা ভালো দিক, আমাদের সমালোচনার উপরে যাও। এখন কথা হলো যে আপনাকে যেটা এখন করতে হবে, বাংলাদেশ, এটা সত্য কথা যে পারস ভাই এটা আবার কি মনে করবে আমি জানি না, ভাই যেহেতু বিজনেসম্যান, যারা একসময় চাইল্ড ছিল তারা প্যারেন্ট বিজনেসম্যান হয়েছে। কিন্তু চাইল্ডের সময় কর অব্যাহতির পরিমাণ পেয়েছে, প্যারেন্টের সময় কর অব্যাহতি চাচ্ছে। আচ্ছা, কিন্তু কর অব্যাহতি দরকার আছে। কর অব্যাহতি না হলে এনকারেজ ফিল করে না বিনিয়োগ করতে, কর্মসংস্থান বাড়ে না, এটা দরকার আছে, এটা পজিটিভ। কিন্তু কাদের জন্য কর অব্যাহতি দরকার আছে? কাদের জন্য কর অব্যাহতি? এটা নিউ, মানে যারা নতুন উদ্যোক্তা এবং কিন্তু আমরা তো অনেক বিদেশি ক্ষেত্রে দেখি বিনিয়োগকারীরা যে যদি এনবিআর অনেক না, বড় বড় ভিয়েতনামে ব্যবসায়ীদেরকে না, কর বিদেশি অব্যাহতি দিয়ে বিনিয়োগকারী থাকে। যদি চায় যে ভিয়েতনামে আমি এই সুবিধা পাচ্ছি, কম্বোডিয়ায়, লাওসে আমি এই সুবিধা পাচ্ছি, কিন্তু বাংলাদেশে এই সুবিধা পাচ্ছি না, তাই না? সুতরাং তাদের জন্য একটা কম্পিটিটিভ একটা কর কাঠামো তৈরি করতে হবে, সেখানে দরকার আছে। কিন্তু বিষয় হলো যে আমাদের দেশে রাজস্ব আহরণ কেন বাড়ে নাই? কারণ কর অব্যাহতির একটা সংস্কৃতি, এটা বছরের পর বছর চলছে। আমরা কেউ মানে বারবার বলছি আমাদের কর অব্যাহতি দিন, আমরা এটা করতে পারছি না, ওটা করতে পারছি না, এটা এক। দ্বিতীয় নম্বর কথা হলো যে দেখেন, বাংলাদেশে কে শেপ অর্থনীতিতে উদ্ভব হয়েছে, কি আকৃতির অর্থনীতি উদ্ভব হয়েছে। কি আকৃতির অর্থনীতির উদ্ভব মানে কি? ধনীরা অনেক ধনী হচ্ছে, দরিদ্ররা অনেক দরিদ্র হচ্ছে। এদেশের জাতীয় আয়ের 48% 10% মানুষের হাতে। এদের আমেরিকাতেও আছে, আমেরিকাতেও জাতীয় আয়ের 48% 10% মানুষের হাতে। কিন্তু আমার কথা হলো যে দেখেন, এই যে আজকে বাজেটের যদি একটা টপিকস বলি যে অর্থনীতিতে গণতন্ত্রায়ন, তাই না, ইনক্লুসিভ গ্রোথ চাচ্ছি আমরা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন চাচ্ছি আমরা। আপনি তো বৈষম্য কমাতে হবে প্রথমে। আমি তো বাংলাদেশ হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশ হচ্ছে যে সর্বোচ্চ বৈষম্যের একটা দেশে রূপান্তরিত হয়ে গেছে। এখন এই বৈষম্য যদি আপনি না কমাতে পারেন, তাহলে তো আপনি ইনক্লুসিভ গ্রোথ বলেন, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট বলেন, এটা কোনো কিছুই তো সম্ভব না। এবং গণতন্ত্রের কথা বলছেন অর্থনীতিতে, সেটা তো ন্যায্যতা, সেটা তো সমতা থাকতে হবে। তাহলে তো আমার জাতীয় আয়ের 48% আয় যদি 10% মানুষের কাছে থাকে, হাউ টু ইকুইটেবল, হাউ টু জাস্টিস? সব ক্ষেত্রে একটি বৈষম্য। সব ক্ষেত্রে এখনো কিন্তু আমাদের ভোগ বৈষম্য, আমাদের সম্পদ বৈষম্য, সব ধরনের বৈষম্য আমাদের রয়েছে। আর ভ্যাট দেখেন, আর একটা কথা বলি রাজস্ব প্রশাসন নিয়ে, এই বৈষম্যগুলো কেন দূর করা যাচ্ছে না? আমরা যা বারবার বলছেন যে রিফর্মগুলো হয়নি, রিফর্মগুলো কিভাবে করা যাবে? সম্পদ কর থেকে তো সরে আসছেন আবার। আপনি সম্পদ কর যদি ইম্পোজ করতেন, সমস্যা কী ছিল? বৈষম্য তো কমতো কিছুটা হলেও। আচ্ছা, আমি বলি যে বাংলাদেশে যখন ভারতবর্ষ ছেড়ে যখন ব্রিটিশরা চলে গেল, তখন যে আপনার কর কাঠামো, যে কর আইন, যে অধ্যাদেশগুলো রেখে গেল, এরা ভারত খুব দ্রুত ডেভেলপ করে ফেলাইছে, খুব যুগের সাথে তাল মিলিয়ে। পৃথিবীর অনেক দেশ করেছে। বাংলাদেশের আপনার সংশোধন করতে করতে বাংলাদেশ অধ্যাদেশ যে চলছে, 2023 সালে আইন হয়েছে। সুতরাং আমাদের ব্যর্থতা আছে, আমাদের দুর্বলতা আছে। আজকে ইলেকট্রিক ফিসকাল ডিভাইস, ফারুজ ভাই, ইলেকট্রিক ফিসকাল ডিভাইস 2012 সাল থেকে সরকার বলছে যে সব দোকানে দোকানে বসায় দাও। এখনও কি ইলেকট্রিক ফিসকাল ডিভাইস বসানো হয়েছে? আমরা এখন বলছি যে এই অর্থ বছরে আমরা গ্রাম ইউনিয়ন পর্যায় থেকে আমরা ভ্যাট আহরণ করব। কিন্তু আমার কথা হলো যে সেখানে তো আমার পরিচালন ব্যয় প্রথমে আছে। ভ্যাট আহরণ করে সরকারের তো লজিস্টিক সাপোর্ট লাগবে, ইউনিট অফিস লাগবে। কারণ আপনি ঢাকা থেকে যে সন্ধি হাতিয়ায় যেত ভ্যাট উদ্ধার করতে পারবেন না, কারণ মানুষ তো সহজে টাকা দিবে না আপনাকে তো মানুষকে কাঠামোর ভিতরে ফেলাতে হবে, ব্যবসায়ীদেরকে কাঠামোর ভিতরে ফেলাতে হবে, তাই না? সুতরাং আপনাকে এখানে প্রথমে পরিচালন ব্যয় করতে হবে। তাহলে পরিচালন ব্যয় আপনাকে এটার পিছনে করতে হবে 2-3 বছর, এরপর তো আপনি রিটার্ন পাবেন, তাই না? সুতরাং সরকার যে লক্ষ্য নিচ্ছে যে আমি 6,95,000 কোটি টাকা আমি আহরণ করব, সেই লক্ষ্য কি বিগ পুশ দিয়ে কি রাজস্ব আহরণ রাতারাতি বাড়ে না কখনো। আরেকটা বিষয় হলো যে
আমরা যারা রেগুলার ট্যাক্স পেয়ার, পারস ভাইরা তো রেগুলার ট্যাক্স পেয়ার, এই রেগুলার ট্যাক্স পেয়ারের উপরে আমরা এই বছরের পর বছর, দশকের পর দশক আমরা প্রভাব পড়াচ্ছি। আমাদের ইনকামের, আমাদের রাজস্ব আয় লক্ষ্য পূরণ হচ্ছে না, আমরা একটা আমদানি শুল্ক বাড়িয়ে দিলাম। পারস ভাই যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতেছে সেই প্রোডাক্টের একটা উপাদান বা র মেটেরিয়ালসের আমি আমদানি শুল্ক বাড়িয়ে দিলাম। সুতরাং এইভাবে আমরা যুগের পর যুগ চলছে। আমাদেরকে রাজস্ব আহরণ বাড়ানোর জন্য আমাদেরকে কর জাল পেছাতে হবে, সবাইকে যেন সবাইকে করের আওতা আনতে হবে। পারস ভাই বললো, যেটা বললো যে ভারতে কিন্তু এখন সবাই কর জালের ভিতর ঢুকে গেছে, সে 50 পয়সা হলেও কিন্তু কর দিচ্ছে। সুতরাং বাংলাদেশে মানে এখনও তো 1,24,30,00,000 আপনার টিনধারী আছে, সেখানে আমরা 40 লাখ আমরা রিটার্ন দিচ্ছি, অনেকে শূন্য রিটার্নও দিচ্ছে।